আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Samsung S25 2026 সালে কেমন হবে? ওকে। Samsung S25 রিভিউ ইন 2026। তো আজকে আমরা ভিডিওটি নিচে টেক জাপোর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক S25 এটা কেমন হবে 2026 সালে। যদিও এখন S20 S26 আল্ট্রা বের হয়ে গেছে, সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো অবশ্যই। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আর মাত্র ২ দিনের মধ্যেই কিন্তু Samsung Galaxy S26 যে সিরিজটা রয়েছে সেটা গ্লোবালি তারা রিলিজ করতে যাচ্ছে। হুম, যদিও কিনা গ্লোবাল রিলিজের আগেই বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশের অনেক টেক ইউটিউবার দেখবেন যে এটার ফার্স্ট ইমপ্রেশনও কিন্তু অলরেডি দিয়ে দিছে। আমরা সেটা এই রিয়েক্ট ব্যাপারটা করেছি খুবই অবশ্যই। মজার ছিল যে একটা ফোন গ্লোবাল রিলিজ হয় নাই, তার আগেই বাংলাদেশে চলে আসছে এবং বাংলাদেশে ভিডিও-টিডিও পাবলিক হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কিন্তু আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে ৳৬০,০০০ বাজেটে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, তাহলে কিন্তু আপনার লিস্টে সবার উপরে রয়েছে হচ্ছে এই Samsung Galaxy S25। ওকে। কারণ এই স্যামসাং এর এস সিরিজটা সবার কাছেই খুবই এক্সক্লুসিভ এবং এটার মধ্যে প্রিমিয়ামনেস পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন যদি ইউজই করা লাগে তাহলে স্যামসাংই করতে হবে, এরকম একটা অবস্থা। কারণ আমি নিজেই হচ্ছে যে প্রাইমারি ডিভাইস হিসেবে S23 ইউজ করতেছি লং টাইম ধরে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এত পুরাতন মডেল কেন ইউজ করতেছি? কারণ আমার কাছে মনে হয় যে একটা ফোন থেকে আরেকটা ফোনের যে আপগ্রেডটা সেটা আহামরি চেঞ্জ না যে আমাকে একদম লেটেস্ট ফোনটা ইউজ করতে হবে। সেটা একেকজনের ক্ষেত্রে হয়তোবা ব্যাপারটা একেক রকম হতে পারে। তো সেই জায়গায় S23 টা দিয়েই আমার কাজ কিন্তু ঠিকঠাকভাবেই চলে যাচ্ছে। বাট লাস্ট অনেকদিন ধরেই কিন্তু আমি এই S25 টাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি আমার সেই ডিভাইসটাকে সাইডে রেখে। তো এইটা ইউজ করতে গিয়ে দেখলাম যে আহামরি চেঞ্জেস যে ঐরকম কোনো কিছু নাই। যার কারণে বললাম যে আপনি S26 যেটা আসতে যাচ্ছে সেটার প্রাইস মিনিমাম হচ্ছে যে ৳৮০,০০০ দিয়ে শুরু হবে। তো সেইটা না কিনে যদি আপনি ৳৬০,০০০ বাজেটে এই S25 কিনেন তাহলে আপনি এটার মধ্যে কি পাবেন? আর ১ বছর পুরাতন এই S25 এর মধ্যে কি প্রবলেম দেখা যাচ্ছে। ওকে, মানে এটার বাজেটটা আমরা যেটা বুঝলাম, যেটা বর্তমান প্রাইস হলো ৳৬০,০০০, ঠিক আছে? তো ৳৬০,০০০ র মধ্যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা এখন দেখার আছে। যদিও মানে Samsung এর সবগুলো ফোনের ডিজাইন সেম টু সেম ডিজাইন, ঠিক আছে? তো যাই হোক, ফোনটা বেশ একটা প্রিমিয়াম ফোন, তো সেটা আমরা এখন দেখব। তো চলো ভিডিও আবার প্লে করি। সেই ব্যাপারেও জানতে পারবেন। আপনি S25 অথবা S26 কিংবা যেকোনো ইউজড এবং ব্র্যান্ড নিউ আইফোন কিনেন না কেন, আপনি যোগাযোগ করতে পারেন হচ্ছে গ্যাজেটম্যানের সাথে। কারণ গ্যাজেটম্যানের কাছে এই ধরনের প্রিমিয়াম যে অ্যান্ড্রয়েড এবং ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজড এবং ব্র্যান্ড নিউ এভেইলেবল থাকে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এই S25 এর ডিজাইন যদি দেখেন তাহলে দেখবেন যে একদমই দেখতে কিন্তু S23 এর মতোই, খুব বেশি একটা আহামরি চেঞ্জেস কিন্তু আপনি এই জায়গায় দেখবেন না। জাস্ট দেখতে পাচ্ছেন যে ক্যামেরার যেই রিংগুলো রয়েছে সেগুলো এড করা হয়েছে। তাছাড়া কিন্তু S24 অথবা S23 থেকে ডিজাইনে কোনো ধরনের ইমপ্রুভ কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাই নাই। কিন্তু যেই জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এটার ডিসপ্লের চারপাশে চিন বেজেল। সেটা কিন্তু ওয়াও! S24 থেকেও কিছুটা ন্যারো করা হয়েছে, যার কারণে হাতে নিলে ডিসপ্লেটা আসলে সুপার ইমপ্রেসিভ একটা ডিসপ্লে। কারণ চিন বেজেলটা একদম সুপার লেভেলের ন্যানো প্লাস সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে ডিসপ্লেটা আসলে যেটা এটা যে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, সো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ডিসপ্লেটা আসলেই প্রিমিয়াম। আর পুরোপুরি ফ্ল্যাগশিপ, মানে পুরোপুরি ফ্ল্যাগশিপ একটা ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো ডিসপ্লেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। মনে হয় যে একটা ডিসপ্লেই ধরে বসে আছি। হ্যাঁ, আর সেটাই। এই S25 টাকে যদি আপনি S26 এর সাথে কম্পেয়ার করেন, তখনও দেখবেন যে ডিসপ্লের মধ্যে কিন্তু আহামরি মানে আ ডিসপ্লেটা দেখো বেশ ব্রাইট, বেশ কালারফুল, মানে এক কথা ভাই অসাধারণ। বিশেষ করে যারা ভিডিও ওয়াচিং করো বা কনটেন্ট ওয়াচিং করো তাদের জন্য একদম ডিসপ্লেটা পুরো পারফেক্ট। একদম মনে হচ্ছে কি আমরা ফোনটা না, মানে একদম একটা ডিসপ্লে ধরে রেখেছি, যেটা কিন্তু আসলেই আমেজিং একটা ব্যাপার। তো যেটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। চেঞ্জেস কিন্তু তারা এই S26 এর মধ্যে আনতে পারতেছে না। এর একটা রিজন হচ্ছে যে আর আপগ্রেড করার মতো জায়গা মেবি নাই। এইটার লিমিটটা হয়তোবা শেষ হয়ে গেছে। বাট Samsung এবার S26 এর মধ্যে একটা নতুন ইনোভেশন এড করেছে। সেটা হচ্ছে প্রাইভেসি লেয়ার। হ্যাঁ, যেটা অবশ্যই, আমরা হচ্ছে অবশ্যই। প্রাইভেসি প্রটেক্টর ইউজ করে করতাম। মানে সাইড থেকে দেখলে কোনো কিছু দেখা যাবে না। হ্যাঁ, এটা আসলে Samsung S26 এর কি একটা আল্ট্রা, যেটা ওটা একটা কি মানে গুড ফিচার বলতে পারবো। মানে ওই প্রাইভেসি লেয়ারটা আমরা কি আলাদাভাবে কি একটা কি বলে প্রোটেক্টর কিনে লাগিয়ে তারপর ইউজ করতে হতো। বাট এখন এটা লাগছে না। এখন আমরা যদি চাই ওটা অফ করেও ইউজ করতে পারি, আবার অন করে ইউজ করতে পারি। যেটা কিন্তু আসলেই গুড। বিশেষ করে পাবলিক প্লেসে যেটা আমরা ফোন ইউজ করি, তখন কি আমাদের ফোনগুলো কি নিরাপত্তা অনেকটাই প্রয়োজন। মানে প্রাইভেসিটা অনেকটা দরকার। ঠিক আছে? তখন এটা কি আমরা অন করে কি ফোনটা ইউজ করতে পারবো। তো যেটা আসলে একটা গুড সাইন। তো যেটা এই ফিচারটা আসলে একটা গুড সাইন। ঠিক আছে? তো এইটা তো S25 এটার মধ্যে এই ফিচারটা নাই। তো এটাই নতুন এসেছে S26 এ আল্ট্রাতে। তো যেটা আসলে আমেজিং একটা ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি।
একটা অবস্থা। তো সেই জিনিসটা তারা হচ্ছে যে এখন built in কিন্তু তারা ডিসপ্লের মধ্যে এড করে দিয়েছে। যেটা নিয়ে মানুষজন অনেক বেশি এক্সাইটেড। বাট সেটা আমার কাছে খুব বেশি একটা ইউজফুল ফিচার কিংবা এই S25 কে স্কিপ করে আরো ২০-২৫ হাজার টাকা এড করে সেই ফোন নেয়ার কোনো লজিক আমি খুঁজে পাই না। এটার মধ্যে একটা 6.2 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 2600 নিটস। ওকে। যার কারণে ডিরেক্ট সানলাইট ইউজ করতে গেলেও আপনি ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্রবলেম ফেস করবেন হ্যাঁ, না। মানে ২৬০০ নিটস হলো এনাফ একটা ব্রাইটনেস যেটা কিন্তু নাম্বার গেমিং করে নাই। মোটামুটি একটা ভালো একটা ব্রাইটনেস দিয়েছে। তো মানে কি তুমি আউটডোরে কি মানে বেশ স্ট্রাগল ফ্রি কি ফোনটা ইউজ করতে হবে কোনো সমস্যা হবে না যেটা কিন্তু আসলেই গুড। আর ইনডোর তো কোনো সমস্যা হবে না। এটা সবাই ভালো করেই জানোই আরকি। তো ডিসপ্লেটা আসলে বেশ সুন্দর লাগছে এই আরকি। আর পাঁচল কাঠাটা দেখো মানে বেশ একদম বেশি বড়ও না, বেশি ছোটও না। একদম পুরা মানে ডিসপ্লেটা যেরকম দরকার ছিল সেটাকে সেরকমই দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? দেখতে খুবই সুন্দর লাগছে। আরো বেশি প্রিমিয়াম লাগছে এই আরকি। আর এটা যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে তো এটা দেখতে আরো সুন্দর লাগছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। আর এই ধরনের স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে কেমন হয় সেটা আপনারা নিজেরাও জানেন। অ্যাপল থেকে মাচ মোর বেটার ডিসপ্লে কিন্তু বরাবরই হচ্ছে যে স্যামসাং আমাদেরকে দিয়ে থাকে এবং এইটার ডিসপ্লেও সেরকমই ছিল। হুম, এটার কালার এবং শার্পনেস অনেক বেশি ভিভিড এবং ভাইব্রেন্ট ছিল এবং স্যামসাং এর ডিসপ্লেগুলো সবসময়ই অনেক বেশি কালারফুল হয়ে থাকে। এইটার সাথে যদি আপনি সাইড বাই সাইড iPhone 17 টাকেও কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে iPhone 17 থেকেও এইটার ডিসপ্লে কতটা বেটার। অবশ্যই, আর অবশ্যই। স্যামসাং এর ডিসপ্লে পার্সোনালি আমার কাছে ভালো লাগার আরেকটা রিজন হচ্ছে যে এটার মধ্যে খুব বেশি একটা স্ক্র্যাচ কিন্তু পড়ে না। আর এটা কিন্তু অ্যান্টি রিফ্লেক্টিভ যে কোডিংটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। যার কারণে লাইটের রিফ্লেকশন পড়লে খুব বেশি একটা ভিজিবিলিটিতে প্রবলেম ফেস করবেন না। আপনার ব্যাক সাইড থেকে লাইট আসুক বা যাই আসুক না কেন এটার মধ্যে খুব ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন। আর ফোনের স্ক্রিনের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু স্যামসাং এর মধ্যে তুলনামূলকভাবে কমই হয়ে থাকে। যেমন একটা আইফোন যদি আপনি স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করেন ১ মাস ইউজ করলে দেখবেন যে সেটার অবস্থা একদমই মানে বরবাদ হয়ে গেছে স্ক্র্যাচ পড়ে। তো সেই জায়গায় স্যামসাং গুলো দেখা যায় যে স্ক্রিন প্রোটেক্টর ছাড়াও যদি লং টাইম ইউজ করা যায় খুব বেশি একটা স্ক্র্যাচ কিন্তু পড়তে দেখা যায় না। যেহেতু এখন পর্যন্ত স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন এইটাই যার কারণে কিন্তু এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 ওয়াও! এলিট যে চিপটা রয়েছে ৩ ন্যানোমিটারের সেটা এবং সেটা কতটা পাওয়ারফুল সেটা আই থিংক আপনারা জানেন যেহেতু অবশ্যই মানে Snapdragon 8 Elite এটা একটা পাওয়ারফুল অ্যাসোসিয়েট যারা বলা যায় কি ২০২৫ সালে এটা কি মানে একদম অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কি সবচেয়ে সেরা একটা চিপসেট বর্তমানে ২০২৬ সালে কি এটা কি একটা অবশ্যই সেরা চিপসেট, ঠিক আছে? যেটা দিয়ে কিন্তু অবশ্যই আবার S26 Ultra র মতো এসেছে। তো এটা কিন্তু আসলেই বলার অপেক্ষা রাখে না যে এটা আসলে কতটা পাওয়ারফুল। তো এটা দিয়ে তুমি রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে হেভি কাজ, হেভি ভিডিও এডিটিং বা হেভি গেমিং সব করতে পারবে। কোনো সমস্যা হবে না। যদিও Samsung এর এই যে S সিরিজের ফোনগুলো কি একটু বেশি কি মানে একটু হিট জেনারেট করে যেটা একটা সমস্যা। বিশেষ করে Samsung S26 Ultra মানে ওই ফোনটা একটু বেশি হিট জেনারেট করতো। যেটা কিন্তু আসলে যদিও ফোন ল্যাগ করে না, বাট মানে কি একটু বেশি ওয়ার্ম হতো যেটা কিন্তু একটা সমস্যার ব্যাপার। তো এই সিরিজের ফোনে এটা কিরকম হিট জেনারেট করে সেটা আমি অবশ্যই জানি না। তোমরা জানলে অবশ্যই মানে কমেন্ট করতে পারো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ইউজড ফোন মানে ১ বছর হয়ে গেছে এটার বয়স। যার কারণে ইউজড বলা। যদিও কিনা আমার হাতে ফোনটা ইউজডই। যার কারণে অনেক প্রসেসর সম্পর্কে হয়তোবা আপনারা অলরেডি জেনে গেছেন। এটার পারফরম্যান্স যদি বলি তাহলে একদমই টপ নচ পারফরম্যান্স এটা থেকে আপনারা পাবেন। অবশ্যই। যেকোনো ধরনের গেম খুব ইজিলি এটাতে আপনি খেলতে পারবেন। কোনো অবস্থাতেই প্রবলেম ফেস করবেন না। আর নরমালি আমরা যেটা দেখে থাকি যে কম্প্যাক্ট ফোনগুলা প্রচুর পরিমাণের ওভারহিট করে। এই ফোনটার মধ্যেও কিছুটা এরকম প্রবলেম পেয়েছি। এটা দিয়ে যখন একটু লং টাইম PUBG কিংবা Free Fire এর মতো গেমগুলা খেলা যায় তখন মোটামুটি ভালোই ওভারহিট করে। মানে এই আসলে মানে ওভারহিট একটু ভয়ংকর ব্যাপার লাগে এই আরকি। যদিও ফোনটা ল্যাগ করে না, মানে পারফরম্যান্স আমার ঠিকঠাকই থাকে। পারফরম্যান্স কোনো মানে সমস্যা হয় না। বাট ফোনটা একটু ওভারহিট হয়ে যায় বা একটু ওয়ার্ম করে যেটা কিন্তু আসলে একটা সমস্যার ব্যাপার। তো ওভারহিট হলে তোমার হাতে হয়তো তুমি একটু অনুভব করতে পারবে, ফিল করতে পারবে এই আরকি। বাট ওভারহিটটা যদি না হতো না তাহলে মানে বলতাম যে পুরোপুরি একদম পারফেক্ট ছিল। বাট ওভারহিটটা একটা সমস্যা এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ওভারহিটের কারণে পারফরম্যান্সটা স্লাইটলি কমে যায় এবং কমে যাওয়ার পরে যে আপনার গেমিং এ প্রবলেম করবে কিংবা গেমিং এ ল্যাগ করবে, হ্যাং করবে ওরকম কোনো প্রবলেম আমি ফেস হ্যাঁ, করি যেটা নাই। আমরা আগেই তাছাড়া বললাম। আমি যে প্রবলেমটা হচ্ছে আমার S23 ইউজ করে পাই সেটা হচ্ছে রেগুলার লাইফে ইউজ করতে গেলে Facebook, YouTube এই ধরনের অ্যাপগুলা ঠিকঠাকভাবে চালাতে গেলেই দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই ওভারহিট করে। বাট এই S25 এর মধ্যে এই ওভারহিটিং প্রবলেমটা আমি পাই নাই। মানে আপনি যখন টুকটাক ইউজ করবেন, লাইট ওয়েট ইউজ করবেন তখন খুব একটা ওভারহিটিং এর প্রবলেম পাইনি। ওকে। আমার হাতের এই S25 টা Android 16 এ রান করতেছে তার উপরে থাকছে One UI 8 One UI 8 টা ভাই অস্থির লেভেলের ছিল। যদিও কিনা এটার ওয়াও, মধ্যে ওয়াও! One UI 8 পয়েন্ট মানে এর ইউআইটা দেখো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ভাই। এখানে কোনো বাগ-বালুক বা ব্লুটুথ এর বেশি একটা কিছু নাই বললেই চলে। মানে একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে খুবই সুন্দর লাগছে। মানে অ্যান্ড্রয়েড জগতের মধ্যে মানে অ্যান্ড্রয়েড ইউআই এর মধ্যে সবচেয়ে সেরা হলো ওয়ান ইউআই। এটা তোমরা সবাই ভালো করে জানো। এখানে আর বলার কিছু নাই। মানে এটার একদম মানে কি বলবো? ইউআইটা একবারেই ক্লিন। মানে একদম ক্লিন বলতে ক্লিন। মানে বেশ মানে প্রিমিয়াম লাগে। যেটা আমি অবশ্যই ইউজ করি সেটা আমি অবশ্যই ভালো করে জানি। কারণ এটা ইউআইটা কিরকম সেটা আমার থেকে কেউ ভালো জানা নেই আরকি। বিশেষ করে যারা Samsung ফোন ইউজ করছে তারা হয়তো ভালো করে জানে এই আরকি। তো এটা আসলেই মানে বেশ প্রিমিয়াম লাগে এই আরকি। তো চলো বিউটি প্লে করি।
5 যেটা রয়েছে সেটার বেটা ভার্সন চলে আসছে। আপনি চাইলে আপডেট দিতে পারবেন, বাট আমি ওই রিস্কটা নিই নাই। কারণ অনেক সময় বেটা ভার্সন এই স্যামসাংগুলোতে আপডেট দিতে গেলে গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায়। তো ওই রিস্কে আমি কখনোই যেতে চাই নাই। এটার মধ্যে One UI 8 রয়েছে এবং One UI 8 টা চালিয়ে আমি একবারও এটার মধ্যে বাগ বা লোকের দেখা পাই না, এবং এই জিনিসটার কারণেই স্যামসাংকে এত বেশি ভালো লাগে যে একটা সফটওয়্যার যখন তারা রিলিজ করে মোটামুটি অ্যাপেলের একটা এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করে। যেমন আমরা আইফোনে যদি কোনো একটা সফটওয়্যার আপডেট দিই সেটার মধ্যে খুব বেশি একটা বাগ টাগ কিন্তু আমরা দেখি না, টুকটাক বাগ থাকে। বাট এই One UI 8 এর মধ্যে আমি কোনো ধরনের বাগ এখন পর্যন্ত পাইনি। আর স্যামসাং যেহেতু এটার মধ্যে 7 বছর মেজর সফটওয়্যার আপডেট দিবে, যার কারণে এটা অ্যান্ড্রয়েড 15 এ এসেছিল। এইটার মধ্যে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবেন। ওয়াও! তার মানে বুঝতেই পারতেছেন যে 32 সাল পর্যন্ত মেবি, হ্যাঁ 32 বা 31 সাল পর্যন্ত এটার মধ্যে আপনি সফটওয়্যার মানে বুঝতে পারছো ভাই ৭ বছরের আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে অ্যান্ড্রয়েড 15 দিয়ে এসেছে আমরা এখন অ্যান্ড্রয়েড 22 অ্যান্ড্রয়েড 22 কি মানে পর্যন্ত কি এটা ইউজ করতে পারবো। মানে কি একটা ফোন আমরা ৭ বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে আমরা ৭ বছর কি মানে আমরা ৭ বছর কিন্তু একটা ফোন সহজে ইউজ করি না। মানে বিশেষ করে যদি আমরা বলি তাহলে আমরা ৩ থেকে ৪ বছর কি একটা ফোন ইউজ করি তারপর আবার নতুন বছর মানে নতুন ফোন কিনি। বাট এই ফোনটা কি আমরা ৭ বছর আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে ৭ বছর কি আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবো যেটা কিন্তু আসলে একটা আমেজিং ফিচার। ঠিক আছে? যে Samsung এর এই জিনিসটা আসলে বেশি ভালো লাগে কারণ তারা মানে অনেক বছর ধরে কি মানে অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে যেটা কিন্তু আসলে একটা মানে কি মানে অন্যান্য ফোনে কি শিখার আছে এই আরকি। তো যেটা আমার কাছে বেশি ভালো লাগে এই। তো চলো বিউটি প্লে করি। পাবেন। আর স্যামসাং এর এস সিরিজের ফোনগুলা কিন্তু ৪-৫ বছর অনায়াসেই চালানো যায়। পারফরম্যান্স নিয়ে খুব বেশি একটা প্রবলেম কিন্তু ফেস করতে হয় হুম। না। আমি আমার প্রাইমারি ডিভাইস S23 ইউজ করার আগে S22 ইউজ করেছি এবং ওইটাও কিন্তু একদমই ফ্লুয়েন্টলি চলতেছিল। একবারও আমি ল্যাগ হ্যাং খুঁজে পাইনি। তো সেই জায়গায় এই S25 এক বছর পুরাতন হওয়ার পরে যারা চিন্তা করতেছেন যে এটার পারফরম্যান্সের কি অবস্থা, ভাই এটা এখন একদমই টপ নচ লেভেলে আছে। যেটার সাথে আপনি চাইলে খুব ইজিলি S26 যেটা আসতে যাচ্ছে সেটাকে কম্পেয়ার করতে পারবেন এবং পারফরম্যান্সের ডিফারেন্সটা হয়তোবা 5 to 10% হতে পারে। স্যামসাং এর এই এস সিরিজের ফোনগুলো কেনার অন্যতম একটা কারণ হচ্ছে এগুলার ক্যামেরা। প্রতি বছরই দেখা যাচ্ছে যে স্যামসাং এর ফোনগুলা ক্যামেরার লিস্টে টপ 3 এর মধ্যেই থাকে, যদিও কিনা দিন দিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। তারপরেও এই S25 এর ক্যামেরাটা যখন আমি ইউজ করতেছিলাম তখন মনে হচ্ছিল যে ভাই আমি লাখ টাকার একটা ফোন ইউজ করতেছি, যদিও কিনা অলমোস্ট লাখ টাকা দামে এটা একটা সময় সেল হতো, কিন্তু এখন প্রাইসটা অনেকটাই কমে গেছে। এবং স্যামসাংকে ভালো না লাগার একটা কারণ হচ্ছে তাদের রিসেল ভ্যালু, যে ভাই আমি ৮০,০০০ ৯০,০০০ টাকা খরচ করে একটা ফোন কিনতেছি, সেটা ৬ মাস চালানোর পরে কিংবা ১ বছর চালানোর পরে সেটার দাম কমে ৫০,০০০ টাকায় চলে আসতেছে। যে জায়গায় একটা আইফোন যদি ৮০,০০০ টাকায় কেনা যায়, ১ বছর চালানোর পরেও সেটা ৭০ থেকে ৭৫,০০০ টাকা বিক্রি করা যায়। যার কারণে স্যামসাং অনেকেই কিনতে চায় না এটার রিসেল ভ্যালুর কারণে। রিসেল ভ্যালু যেমনই হোক, ক্যামেরা কিন্তু ঠিকঠাকই রয়েছে। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন, তার পাশে একটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পাবেন এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং টেলিফোটো লেন্সটা হচ্ছে যে 3x টেলিফোটো লেন্স, এবং এইটাই কিন্তু তাদের বেস ভেরিয়েন্টের ফোনের মধ্যে দিয়ে থাকে। আপনি যদি নরমাল মোডে ৩টা লেন্সের ছবি দেখেন ওয়াও, তাহলে দেখবেন ওয়াও! যে প্রচুর পরিমাণে ডিটেইল এবং শার্পনেস কিন্তু সে ক্যাপচার করতে মানে ছবির কোয়ালিটি এটা একটা নরমাল মোড ঠিক আছে? মানে 0.5x, 1x আর 3x হ্যাঁ? ছবির কোয়ালিটি দেখো, ডিটেইলস, শার্পনেস এখানে কোনো ঘাটতি নেই বললে চলে। মানে এক কথায় একটা প্রিমিয়াম ফোন বা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ছবিগুলো প্রোভাইড করে, তারা কিন্তু সেরকম ছবি প্রোভাইড করেছে যেটা কিন্তু আসলেই করছে। মানে Samsung এর এই S সিরিজের ফোনগুলো কি মানে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, বেশ ভালো মানে বেশ ভালো। তোমরা যদি একটা কনটেন্ট ক্রিয়েশন এর জন্য কি একটা ফোন নিতে চাও, তাহলে তোমরা এই ফোনটা কি অবশ্যই চয়েস করতে পারো। কারণ এই ফোনটা দিয়ে তুমি ভিডিও শুট করতে পারবে বা যারা ফটোগ্রাফি করো তাদের জন্য কি ছবির কোয়ালিটি বেশ ভালো লাগবে এই আরকি। তো ওভারঅল ছবির কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আছে, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জটাও খুবই ভালো রাখতে পারে এবং এটার কালারটা কিছুটা বুস্টেড। আগে আমরা দেখতাম যে স্যামসাং অনেক বেশি বুস্ট করে ফেলতো, অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। কিছুটা নিউট্রাল এবং ন্যাচারাল ছবি কিন্তু সে ক্যাপচার করার ট্রাই করতেছে। আমি জানি না কেন এই S25টা নিয়ে যখনই আমি বের হই একটু আউটডোরে ছবি টবি তুলবো, তখনই কেমন জানি মানে ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে যায়, যার কারণে একদম প্রপার লাইট কন্ডিশনে এটা দিয়ে পিকচার তুলতে পারি না আমি ওইভাবে। এটার কারণে এক্সট্রিমলি সরি, রোজার দিন খুব বেশি একটা বাইরেও যাওয়া হচ্ছে না। এটা দিয়ে আমি যেরকম ছবি তুলেছি এবং লো লাইটেও কিছু পিকচার টিকচার তুলেছি, ঠিকঠাকই ছবি তুলতে পারে এবং লো লাইটেও খুবই ভালো পারফর্ম করতেছে। খুব বেশি একটা নয়েজ এবং গ্রেইনের দেখা কিন্তু পায় নাই। যে জায়গায় আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এটার পোর্ট্রেট মোড, কারণ এটার পোর্ট্রেট মোডের মধ্যে আপনি এইবার অনেক বেশি নতুনত্ব পাবেন, যেটা আমরা হচ্ছে S24 এর মধ্যে পেতাম না। এই জায়গায় যদি আপনি যান তাহলে 3x তো একটা লেন্স থাকছেই, তার পাশাপাশি এই 3x লেন্সটাকে আপনি 5x ডিজিটালি জুম করতে পারবেন। 5x এর পিকচার কোয়ালিটিও ওয়াও! খুবই ইউজফুল ছিল, ইমপ্রেসিভ। খুব বেশি একটা ডিটেইলের ঘাটতি কিন্তু দেখা যায় হ্যাঁ, নাই। দেখেন ছবির কোয়ালিটি দেখো মানে এইটা ওই পাশে তো তোমার 5x আর এটা সম্ভবত কি 3x বা 2x হবে যাই হোক। বাট 5x এর ছবির কোয়ালিটিটা দেখো বেশ একদম মানে তোমার ফেসটাকে কি একদম ন্যাচারাল রাখার চেষ্টা করে, এখানে বেশি ফর্সা করছে না। ঠিক আছে? যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা অবশ্যই একটা ন্যাচারাল ছবি মনে হচ্ছে। বাট দেখো ছবির কোয়ালিটিটা বেশ ভালো। এখানে ডিটেইলস বা শার্পনেস এর তেমন একটা ঘাটতি নেই বললেই চলে। যেটা কিন্তু আসলে একটা আমেজিং। ঠিক আছে? তো চলো আমার কাছে ছবির কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি।
যদিও কিনা এটা একটা 10 মেগাপিক্সেলের লেন্স, এটা যদি 15 ছবির মেগাপিক্সেল কোয়ালিটি হতো দেখো বেশ ভালো, তাহলে বেশ। কিন্তু 5x এর যে ডিজিটাল জুমটা সেটা খুব বেশি একটা কিন্তু বোঝা যেত না। কিন্তু যখন আপনি 3x এ পোর্ট্রেট তুলবেন তখন আপনি খুবই ভালো ডিটেইল এবং শার্পনেস কিন্তু পাবেন। আর Samsung এর এজ ডিটেক্ট কিন্তু বরাবরই ভালো হয়ে থাকে। অবশ্যই। এই ফোনের সাথে আমি সাইড বাই সাইড হচ্ছে iPhone 17 কে কম্পেয়ার করেছিলাম। iPhone 17 থেকে মাচ মোর বেটার পিকচার কিন্তু এটা ক্যাপচার করতে এখন পারে। আমরা পাচ্ছি 3x এর ছবি আর এখানে তোমার কি এটা হলো 5x এর ছবি। তো যদিও মানে তুলনামূলক যদি বলি মানে ২ টা ছবি হ্যাঁ, মানে এখানে হবে 3x এর ছবি যেটা এটার ডিটেইলসটা বেশ ভালো পাওয়া যাচ্ছে অবশ্যই তুলনামূলকভাবে। কিন্তু ছবির কোয়ালিটি দেখো মানে বেশ ভালো। এখানে 5x এর ছবিটা দেখো মানে তোমার ফেসটাকে কি বেশি ফর্সা করছে না, একদম পুরোপুরি ন্যাচারাল রাখার চেষ্টা করছে যেটা কিন্তু আসলেই করছেন। আর ছবিটা কি মানে ইউজফুল একটা ছবি পাচ্ছি যেটা কিন্তু আসলেই আমেজিং। তো ছবির কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। স্পেশালি হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে। কারণ হচ্ছে iPhone 17 এর মধ্যে শুধুমাত্র একটা 48 মেগাপিক্সেলের মেইন লেন্স রয়েছে। কোনো টেলিফোটো লেন্স কিন্তু তারা ইউজ করে না। তো সেই জায়গায় এই Samsung এর S25 এর সাথে অনেকটাই পিছিয়ে যায়। আপনি যদি এখন চিন্তা করেন যে ঈদের আগে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, আপনার বাজেট ৳৬০,০০০, আপনি প্রচুর পরিমাণে পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তাহলে আমি বলব যে ভাই চোখ বন্ধ করে এই S25 টা নিয়ে নিতে পারেন। বাট এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই চোখ বন্ধ করে তো আর Samsung এর ফোন এই মুহূর্তে কেনা যায় না। কারণ গ্রিন লাইন পড়ে যায়। বাট গ্রিন লাইন পড়লেও কিন্তু এই S25 এর মধ্যে এখন পর্যন্ত গ্রিন লাইনের কোনো হিস্ট্রি কিন্তু নাই। আর Samsung এর ফোনগুলা বরাবরই হচ্ছে যে ২ বছর পরেই এই গ্রিন লাইন পড়ে। তার মানে আপনি যদি এই S25 টা কিনেন তাহলে আপনি ২ বছর ইউজ করতে পারবেন ঠিকঠাক। ২ বছর পরে গিয়ে হয়তোবা গ্রিন লাইন পড়তে পারে। যদিও কিনা আমি S23 টা ইউজ করতেছি যেটার মধ্যে গ্রিন লাইন পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। যেকোনো টাইম পড়ে যেতে পারে। বাই দ্য ওয়ে সরি বলে নিচ্ছি যে রোজা থেকে ভিডিও করতেছি। এখন দেখেন যে ৩ টা বাজে। তো এরকম সময় এনার্জি কেমন থাকে সেটা আপনারাও জানেন। যার কারণে খুব বেশি একটা এনার্জি দিতে পারতেছি না। একটু পরপর গলা শুকায় যাইতেছে। আ যাই হোক এটার জন্য এক্সট্রিমলি সরি। আর এখানে একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হচ্ছে যেটা দিয়ে অনেক সুন্দর, সুন্দর ওয়াও! সেলফি কিন্তু তোলা ইমপ্রেসিভ। যায়। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদিও বাজার হিসেবে 12 মেগাপিক্সেল অনেকটাই কম। বাট এটা যে 12 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি এটা দেখে মানে বোঝার উপায় নাই। ঠিক আছে? যদি তুমি এটা যদি মেনশন না করো তাহলে মানুষ বুঝতে পারবে না যে এটা আসলে একটা 12 মেগাপিক্সেলের ছবি। ঠিক আছে? মানে ছবির কোয়ালিটি দেখো। মানে আমরা কিন্তু একদম মিড রেঞ্জের ফোনগুলো 32 বা মানে 32 মানে এরকম অনেক মানে 50 মেগাপিক্সেলের মানে ছবির কোয়ালিটি যদি ধরি তাহলে ওটা থেকে এটা অনেকটা এগিয়ে আছে। কারণ এটার কোয়ালিটি ভাই বেশ অসাধারণ ভাই। মানে মেগাপিক্সেল যে ছবি যে মাপ করা যায় না সেটা মানে এই ছবিগুলো কি প্রমাণ। ঠিক আছে? মানে একটা ছবির সেন্সর বা ছবির কোয়ালিটিটা দেখো মানে এক কথায় ভাই ইমপ্রেসিভ একটা ছবি। মানে বিশেষ করে যারা সেলফি লাভার আছো তাদের জন্য ছবিটা বেশ ভালো লাগবে। মানে একদম অসাধারণ ভাই অসাধারণ। মানে বেশি একটা কি বুস্টেড কালারও না আর কি ন্যাচারাল কালারও না। মানে ২ টা কি মাঝামাঝি রাখার চেষ্টা করছে বা ব্যালেন্স করার চেষ্টা করছে যেটা কিন্তু আসলে আমেজিং। মানে একদম ইউজফুল ছবি দিয়েছে যেটা কিন্তু আসলে একদম ইমপ্রেসিভ। মানে ডিজিটাল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই বললেই চলে। তো বেশ অসাধারণ একটা ছবি দিচ্ছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। একটা আইডিয়া করতে পারবেন যে এইটা থেকে আসলে কেমন লেভেলের সেলফি পাওয়া যায়। সেলফিটা নিয়ে আমি খুব বেশি একটা ইন্টারেস্টেড না, বাট ভিডিওটা নিয়ে অনেকটাই ইন্টারেস্টেড, অনেক বেশি ইন্টারেস্টেড বলতে পারেন। যার কারণে এটা দিয়ে আমি আউটডোরে গিয়ে হচ্ছে যে একটা পোর্ট্রেট ভিডিও করে ফেলি এবং পোর্ট্রেট ভিডিও স্যাম্পলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা থেকে কেমন ভিডিও করা যায়। ওকে। আর নরমাল মোডে কিন্তু এটা দিয়ে সর্বোচ্চ 8K তে ভিডিও করা যায়। ওয়াও! Samsung অনেক বছর ধরে সেই 8K সাপোর্টটা দিচ্ছে। আর আমি জানি না যে আসলে এই 8K টা কতজন ইউজ করে। আপনি যদি কোনো সময় Samsung ইউজ করে থাকতেন, 8K ইউজ করেন তাহলে একটু চাইলে কমেন্ট করতে পারেন। এটা হচ্ছে S25 ওরে এর ভাই! পোর্ট্রেট ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা এবং হ্যাঁ, পোর্ট্রেট ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যেটা, এটা পুরো একদম ন্যাচারাল মনে হচ্ছে, কোনো আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। আর এখানে যে হিউম্যানটাকে এরকম ঠিকঠাকভাবে কি তারা একদম ডিটেক্ট করতে পেরেছে যেটা কিন্তু আসলেই করছেন। আর ভিডিও কোয়ালিটি যদি বলি, হ্যাঁ, মাত্র যদি ভিডিওটা শুরু করেছে অবশ্যই এখানে বেশ মানে মনে হচ্ছে বেশ স্টেবল মনে হচ্ছে এই আরকি। তো চলো ভিডিওটি একটু দেখে নিই। চলো ভিডিওটি প্লে করি। 1x এর রেকর্ড হচ্ছে 4K 30 এফপিএস। এটাকে আপনি চাইলে কিন্তু 2x এবং 3x এ জুম করতে ওরে পারবেন। ভাই! এই হচ্ছে 3x এর কোয়ালিটিটা ভিডিও। দেখো বেশ 3x এ ভালো। কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডিটেইল এবং শার্পনেস পাচ্ছি। হুম। বাট 2x একটু বেশি ডিটেইল থাকে। আমি সাজেস্ট করব যে আপনি 2x এ ভিডিও রেকর্ড করেন। মানে ভিডিও কোয়ালিটিটা দেখো, মানে এখানে ডিটেইলসের পরিমাণ বেশ ভালো ভাই। ডিটেইলস যে এখানে লস হচ্ছে সেরকম মনেই হচ্ছে না। একদম এক কথা ভাই অসাধারণ ভাই। মানে যারা বিশেষ করে যারা মানে ভিডিও করো বা আমাদের মতো ভিডিও করো বিশেষ করে তাদের জন্য কি মানে এই ফোনটাকে আসলে অসাধারণ হতে যাচ্ছে। তখন ভিডিওটা বেশ স্টেবল মনে হচ্ছে। কোনো নাড়ানাড়ি কাঁপাকাঁপিও নাই। আর এটা অবশ্যই পোর্ট্রেট ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিওটা করা হয়। তো এখানে ভালো পরিমাণ ডিটেইলস পাচ্ছি যেটা কিন্তু আসলে আমেজিং। তো চলো ভিডিওটি এবার প্লে করি। 2x এ রেকর্ড করলে কিন্তু ভিডিওর ডেপথও মোটামুটি ভালো আসে এবং ডাইনামিক রেঞ্জটা যদি একটু চেক করি, এই যে দেখেন যে সূর্য কিন্তু অপোজিটে আছে এবং বেশ ভালো। সাবজেক্ট কিন্তু মোটামুটি ভালোভাবে এক্সপোজ করতে পারতেছে। তো এইটার ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, বাট S25 হিসেবে আরেকটু বেটার আশা করেছিলাম। কেমন জানি ফেসটাকে একটু সফট করে দিচ্ছে। নাও কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই জায়গায় 4000 mAh এর এটাই একটা একটা ব্যাটারি দেওয়া সমস্যা। হচ্ছে এবং এই ব্যাটারি দিয়ে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এবং এই জিনিসটা থেকে অবাক হলাম যে 4000 mAh ব্যাটারি দিয়ে এত লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড্রয়েড কিভাবে দিচ্ছে।
অ্যাপেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়ে থাকে। এখনো তারা দেখা যাচ্ছে যে 3400 এমএএইচ ব্যাটারি দিয়ে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন রকম হয়। যেমন হচ্ছে এখন একটা বাজেট ফোন কিনতে গেলে সেটার মধ্যে ৭,০০০ কিংবা ৮,০০০ এমএএইচ এর ব্যাটারি থাকে। সেই জায়গায় অর্ধেক ব্যাটারি হচ্ছে এই ফোনগুলাতে। তারপরেও এগুলোর স্ক্রিন অন টাইম ৬-৭ ঘন্টা হয়ে যায়। আমার হাতের এই S25 থেকে আমি এভারেজে ৫ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু পাচ্ছিলাম। স্যামসাং এর এস সিরিজ মানে এই যে এস সিরিজের যে ফোনগুলা তারা একটা সমস্যা কি মানে তারা বড় ব্যাটারি দেয় না, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ বর্তমানে আমরা একদম বাজেট ফোনের মধ্যে কি ৬ থেকে ৭,০০০ মানে কি এমএএইচ এর ব্যাটারি পাই বা এর থেকে বেশি পেয়েছি, অবশ্যই ১০,০০০ এমএএইচ ও পেয়েছি। কিন্তু তারা একটা ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বেও কি তারা একদম সে আগের মানে আগের যে ব্যাটারিগুলো ছিল মানে ৩,০০০, ৪,০০০ বা ৫,০০০ এমএএইচ এইগুলোর মধ্যে তারা এখনো পড়ে আছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। বর্তমান কিন্তু এই যে S26 Ultra যেটা ওটার মধ্যে দিয়েছে ৫,০০০ এমএএইচ এর ব্যাটারি। তো যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ছিল। বাট ব্যাকআপ তারা মোটামুটি ভালোই দেয়। মানে হেভি ইউজ করে ৬ থেকে ৭ ঘন্টার মতো ব্যাকআপ পাবে। আর যদি লাইট বা মডারেট ইউজ করো তাহলে আই থিংক ১ দিনের মতো বা ১ দিনের একটু কম সময় গিয়ে ব্যাকআপ হবে এই আরকি। বাট তারা যদি ওই যে ৭,০০০, ৮,০০০ এমএএইচ এর মতো যদি ব্যাটারি দিত, বিশেষ করে সিলিকন এখন তো সিলিকন কার্বনের যুগ। তো ওই সিলিকন কার্বন দিয়ে কি সকল ব্যাটারি মানে সকল ফোনে কি এই ব্যাটারিগুলোই আসে। তো ওই হিসেবে যদি ওরকম ব্যাটারি দেওয়ার চেষ্টা করত তাহলে আই থিংক আরো বেশি ব্যাকআপ পেতাম এই আরকি। বাট তারা একটু ঘাওড়ামি বলে না? ঘাওড়ামানি করে এই আরকি। ঠিক আছে? তো তারা এখনো সেই ছোট ব্যাটারি দিয়ে আসছে, যেটা একদম আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে। বাট ব্যাকআপটা মোটামুটি ভালোই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ৫ ঘন্টার কিছুটা কম বেশি হতে পারে। যার কারণে এরকম কম্প্যাক্ট একটা ফোন থেকে যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম সেটা মোর দ্যান এনাফ ছিল। যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে টেনশন করার দরকার নাই। বাট আপনি যদি আল্ট্রা লেভেলের কিংবা প্রো ম্যাক্স লেভেলের যে ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে এটার ব্যাটারি কম্পেয়ার করেন, তখন কিন্তু আপনি হতাশ হবেন। এটার এক্সপেকটেশন এত বেশি রাখার দরকার নাই। এটা থেকে আপনি এভারেজে ৫ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু আপনি পাবেন। আর এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন এখন পর্যন্ত, তাহলে আই থিংক নতুন করে বলার কিছু নাই যে এই S25 টা আপনি কিনবেন কিনা। এইটা আমার কাছে মনে হচ্ছে বাজেট অনুযায়ী একদমই পারফেক্ট একটা ফোন। যদি আপনি কিনা কম্প্যাক্ট ফোনগুলা পছন্দ করে থাকেন এট লিস্ট। আপনি যদি এমন একজন ইউজার হন অলরেডি একটা iPhone ইউজ করতেছেন, তার পাশাপাশি একটা কম্প্যাক্ট Samsung এর ফোন ইউজ করতেছেন কিংবা Android ফোনে আসবেন চিন্তা করতেছেন, আপনার জন্য এটাই কিন্তু বেস্ট চয়েস। আমার কাছেও ভালোই লাগছে। হয়তোবা আমি খুব শীঘ্রই S23 ছেড়ে এসে এই S25 টা নিয়ে নিতে পারি। দেখা যাক কি করা যায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো আমরা দেখে নিলাম F25 এর কি একটা ফুল রিভিউ। তো সেটা আমরা দেখলাম অবশ্যই এবং রিঅ্যাক্ট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি এক লাইনে বলি এই ফোনটা আসলেই হ্যাঁ, সেটা যেটা একটা ভ্যালু ফর মানি ফোন বলতেই পারো, কারণ একটা অলরাউন্ডার ফোন বলা যায়। কারণ এর ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। ব্যাটারিটা মোটামুটি মানে বেশি হেভি ইউজ করে ৪ থেকে ৫ ঘন্টা ব্যাকআপ পাবে আরকি। মানে একদিনের কম। আর হেভি লাইট ইউজ করলে হয়তো ৮ ঘন্টা মতো ব্যাকআপ পাবে, যেটা একটা সমস্যার ব্যাপার এই আরকি। এছাড়া কোনো সমস্যা নেই। আর ক্যামেরা যদি বলি, ক্যামেরা বা এই ছবির কোয়ালিটি বেশ অসাধারণ। আর কি বলে মানে এই যে ডিজাইন বিল্ড করে দিয়েছে, অবশ্যই একটা কমন ডিজাইন দিয়েছে, যেটা একটা সমস্যা। বাট ওভারঅল ডিসপ্লেটা লুকিং বেশ গুড। আর ন্যানো চিলমেজান সিমেট্রিক্যাল রাখার চেষ্টা, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল এই ফোনটা দিয়ে যারা মানে মোটামুটি যারা একটু কম মানে গেমিং করতে চাচ্ছ বা যারা কনটেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন করছো, তারা কি এই ফোনটা নিতে পারবেন। এই ফোনটা এক কথায় পারফেক্ট। ভিডিও কোয়ালিটি একদম এক কথায় অসাধারণ। প্লাস যারা গেমিং করতে চাও বা গেমিং ফোন নিতে চাও, তারা কি এই ফোনটা দেখতে পারবেন। এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিট একটা 8 এলিট জেন 5 এর একটা কি চিপসেট দিয়ে ফোনটা এসেছে। তো যেটা একটা পাওয়ারফুল SoC স্যামসাং এর। তো অবশ্যই গেমিং থেকে শুরু করে সকল কাজ অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা না। যদিও ফোনটা একটু হিট জেনারেট করে, এটা একটা সমস্যা। বাট ওভারঅল হিট জেনারেট করলেও কি ফোনের যে পারফরম্যান্স ওটা বেশি একটা ল্যাগ করে না। মানে একদম পারফরম্যান্স বেশ স্টেবল থাকে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল যারা গেমিং করতে চাও বা যারা ভিডিও করার জন্য বা কনটেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন নিতে চাচ্ছ বা যারা ফটোগ্রাফি করার জন্য একটা ফোন নিতে চাচ্ছ, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো এই আরকি। তো এই ছিল আজকের একটা ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।